আগের দিন আমরা প্রোটনস, নিউট্রনস আর ইলেকট্রনসের ডিসকভারি বা আবিষ্কার সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পরমাণু মডেল সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি কি হয়েছিল দেখো, পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো আছে, বাট পরমাণু দেখতে কিরকম হতে পারে, তাই না? সেটা তো আর মাইক্রোস্কোপে দেখা যায় না। সেগুলো তো এক্সপেরিমেন্ট করেই আমাদের প্রুভ করতে হয়েছে যে অ্যাকচুয়ালি পরমাণুর মডেল এইরকম দেখতে। তো আজকে আমরা সেই মডেল ডিসকভারি নিয়ে জানবো, ঠিক আছে? তো এর জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই এক্সপেরিমেন্টটা আমরা দেখবো, ঠিক আছে? মাথায় রাখবে, যে কোনো সায়েন্টিফিক, আমরা যে সায়েন্স পড়ছি এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন প্র্যাকটিক্যালসের মাধ্যমেই এসেছে, আর সেগুলোর কিন্তু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটাকে আমরা বইয়ের মধ্যে লিখেছি। তো অ্যাকচুয়ালি কিভাবে পরমাণুর মডেল আমরা পেয়েছি সেটা সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো। মাথায় রাখবে, যে কোনো যখন আমরা প্র্যাকটিক্যাল করি তখন মাথায় রাখবে আমরা তিনটে পয়েন্ট মেনলি লক্ষ্য করে থাকি, ঠিক আছে? সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, অবজারভেশন আর ইনফারেন্স, ঠিক আছে? ইনফারেন্স মানে হচ্ছে সিদ্ধান্ত। এই তিনটে জিনিস করা হয়। বিজ্ঞানী রাদারফোর্ডও এই একই জিনিস করেছেন। তিনি প্রথমে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন মডেলটা এস্টাবলিশ করার জন্য। তো তিনি কি করেছিলেন, এরকম একটা সেট আপ করেছিলেন। এই সেট আপটা, এটা, ঠিক আছে? এই সেট আপে কি দেখেছিলাম, উনি একটা এখানে তেজস্ক্রিয় পরমাণু নিয়েছিলেন। তেজস্ক্রিয় পরমাণুটা কি ছিল? এটা ছিল বিসমাথ। বিসমাথের 214 আইসোটোপ, মানে বিসমাথ যার ভর হচ্ছে 214। এই আইসোটোপটা তিনি নিয়েছিলেন, ঠিক? তো এইটা অ্যাকচুয়ালি কি প্রডিউস করে? এটা হচ্ছে আলফা পার্টিকেল প্রডিউস করে। আলফা পার্টিকেল, এটা কিন্তু চার্জ পজিটিভলি চার্জ। এটা 2 ইউনিট পজিটিভ চার্জ থাকে একটা আলফা পার্টিকেলের মধ্যে। আর উনি কি নিয়েছিলেন? একটা লেডের একটা মোটা প্লেট নিয়েছিলেন। লেড কি হয়, রেডিয়েশনকে শোক করে নেয়। অন্যান্য পদার্থ সবাই রেডিয়েশনকে শোক করতে পারে না, লেড এমন একটা মেটাল যে রেডিয়েশনকে অ্যাকচুয়ালি শোক করে নিতে পারে। তো উনি লেড নিয়েছিলেন, মাঝখানে লেড প্লেটের মাঝখানে একটা ছিদ্র ছিল, আমরা আসছি কেন ছিদ্রটা নিয়েছিলেন। ওর সাথে একটা ফয়েল নিয়েছিলেন, ঠিক আছে, বা সিট ফয়েল নিয়েছিলেন। কিসের ফয়েল? সোনার ফয়েল। সোনার ফয়েল কেন নিয়েছিলেন? অ্যাকচুয়ালি সোনার ফয়েল নেওয়ার কারণ হচ্ছে সোনাকে আমরা খুব পাতলা বানাতে পারি, পিটিয়ে একদম সিড বানাতে পারি। অনেক সময় কি হয়, যদি এটা একটা গোল্ড ফয়েল হয়, এটার উপর যদি হাতও দাও দেখবে একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে, এতটাই আমরা পাতলা করে দিতে পারি গোল্ড ফয়েল, ঠিক আছে? সোনাও অ্যাকচুয়ালি একটা ধাতু, বাট ওকে এতটা পাতলা করা যায়। আর সোনার ধাতুর পিছনে এরকম একটা গোলাকৃতির একটা মেটাল নিয়েছিলেন, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড, জেডএমএস, ঠিক আছে? জিঙ্ক সালফাইড তিনি নিয়েছিলেন। তো এই সেট আপটাতে কি হয়েছিল আমরা একটু দেখি। দেখো, সেট আপটা অ্যাকচুয়ালি মাথায় রাখবে, এটা পুরোটা না, হ্যাঁ, এই পুরো সেট আপটাকে উনি একটা বায়ুশূন্য নলের মধ্যে রেখেছিলেন, ঠিক আছে? মানে এর আশপাশে কোনো এয়ার মলিকুলস প্রায় ছিলই না, ভ্যাকিউমের মাধ্যমে তিনি বার করে নিয়েছিলেন এয়ারকে। পুরোটা একটা কাঁচের সেট আপের মধ্যে ছিল। তো এখানে কি হয়েছে দেখো, যখন এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়, অ্যাকচুয়ালি কি চারদিকে বিকিরিত হবে না, চারদিকে যাবে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বাট এখানে লেড কি করবে, এর উপরে যা যা রশ্মি লাগবে সবকে শোক করে নেবে। জাস্ট এই হোলের মধ্য দিয়ে কিছু পরিমাণ আলফা পার্টিকেল বেরিয়ে আসবে, আলফা কণা। এরকম সরু সুতোর মতো একটা আলফা কণার স্রোত বেরিয়ে আসবে এখান থেকে। ওই জন্যই ফুটোটা করা হয়েছে। দেন এখান থেকে যে আলফা পার্টিকেল বেরিয়ে আসছে, এটা ডাইরেক্ট গিয়ে লাগছে গোল্ড ফয়েলে। এবার গোল্ড ফয়েলে কিন্তু কোনো ফুটো নেই, ঠিক আছে? মাথায় রাখবে, কোনো ফুটো নেই, পাতলা খুব এটা। তো এর ফলে কি দেখা গেছে যে বেশিরভাগ আলফা পার্টিকেল এই গোল্ড ফয়েলকে ভেদ করে, ঠিক আছে, রেডিয়েশনকে আটকে রাখা যায় না, তো ভেদ করে সিধে গিয়ে অ্যাটাক করেছে আমাদের এই জিঙ্ক সালফাইডের স্তরটাতে। আর যেখানটায় গিয়ে অ্যাটাক করেছে সেই জায়গাটা কিন্তু বেশ একটা উজ্জ্বল একটা স্ফুলিঙ্গ দেখা গেছে। এটা হয়েছে। এর সাথে সাথে কি হয়েছে, এখানে তো উজ্জ্বল স্ফুলিঙ্গ দেখা গেছেই, তার সাথে সাথে এর আশেপাশেও কিছু জায়গায় উজ্জ্বল স্ফুলিঙ্গ দেখতে পাওয়া গেছে। তো রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। এক্সপেরিমেন্টে এইরকম জিনিসটা হয়েছে, ঠিক আছে? তো এবার আসি অবজারভেশন পার্ট দেখো, এই ছিল এক্সপেরিমেন্ট। অবজারভেশনে উনি কি রেখেছিলেন,
যে দেখো বেশিরভাগ আলফা পার্টিকেল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো, ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, ধরো এই যে ধরো আমার ফয়েলের মধ্যে তো এখানে বিভিন্ন পরমাণু আছে, গোল্ডের সোনার পরমাণু আছে, তো বেশিরভাগ আলফা পার্টিকেল বেরিয়ে যাওয়ার অর্থটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে পরমাণুর মধ্যে থাকা বেশিরভাগ অঞ্চলই ফাঁকা। ফাঁকা যদি না থাকতো তাহলে বেশিরভাগ আলফা পার্টিকেল বেরিয়ে যেতে পারতো না। ভেবে দেখো, মানে আমি যদি এরকম একটা পরমাণু নিই, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এটাই মানে দাঁড়াচ্ছে। কিন্তু এবার উনি আরেকটু লক্ষ্য করেন যে ফাঁকা থাকতে পারে কিন্তু বেশ কিছু আলফা পার্টিকেল দেখো ছড়িয়ে গেছে না, ডেভিয়েট করে গেছে না। এবার আলফা আমি কি বলেছিলাম, পজিটিভ চার্জ আছে। দেখো পজিটিভ চার্জ এর মধ্যে ডেভিয়েট করে যাচ্ছে, কিছু কিছু 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে ডেভিয়েট করেছে, আবার কিছু কিছু আছে আলফা পার্টিকেল সে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েট করেছে, মানে ধাক্কা খেয়ে আবার ফিরত চলে গেছে। এবার ভেবে দেখো তো, এটার পজিটিভ চার্জ পার্টিকেলকে আবার ব্যাকে ফিরিয়ে দিতে পারে কে? নিশ্চয়ই পজিটিভ চার্জকে যে বিকর্ষণ করবে, কে বিকর্ষণ করবে? আবার একটা পজিটিভ চার্জ বিকর্ষণ করবে, তাই তো। তার মানে পরমাণুর মধ্যে একটা পোর্শন আছে, ছোট্ট একটা জায়গা আছে যেখানে সমস্ত তার পজিটিভ চার্জটা কিন্তু কেন্দ্রীভূত রয়েছে। তার মানে এতটা একটা বড় পরমাণু হলে তার মধ্যে কোনো একটা জায়গায়, একটা খুব ছোট্ট একটা জায়গায় পজিটিভ চার্জ আছে, সেটাই নিশ্চয়ই একে আলফা পার্টিকেলকে আবার ফিরিয়ে দিচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই তো। তাই কিছু কিছু পার্টিকেল ফেরত চলে যাচ্ছে। এবার দেখো বেশিরভাগ পার্টিকেল পাস হয়ে যাচ্ছে, কেন? বেশিরভাগ জায়গা ফাঁকা, এই জন্য জিনিসটা পাস হয়ে যাচ্ছে। তো এইটা তিনি ভেবেছিলেন যে এইটা হতে পারে। তো এই এক্সপেরিমেন্ট আর এই অবজারভেশন তার মাথায় ছিল। এখান থেকে উনি কি করেন, উনি একটা পরমাণু মডেল এস্টাবলিশ করেছিলেন। তো পরমাণু মডেলটা কিরকম দেখতে ছিল? পরমাণু মডেলটা কিছুটা এইরকম দেখতে ছিল, কিছুটা এইরকম। তো আমরা যে মডেল অ্যাকচুয়ালি স্টাডি করি তার সঙ্গে এর অনেক বেশি মিল আছে, তাই না? অনেকটাই মিল আছে। তো উনি মডেলের মধ্যে কি কি রেখেছিলেন, তার পরমাণু মডেলের কি কি বৈশিষ্ট্য ছিল, হ্যাঁ, সেটা আমরা একটু দেখি। তিনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশই ফাঁকা। তোর এই এত বড় পরমাণু বেশিরভাগ জায়গা দেখো ফাঁকা, ঠিকই বলেছেন, এটা বলেছিলেন। তারপরে বলেছেন নিউক্লিয়াস সম্পর্কে। কি বলেছিলেন, যে পরমাণুর একটা নির্দিষ্ট অংশে বা সেন্টারে সমস্ত পজিটিভ চার্জ ওখানেই থাকে, আর সেইটাকে আমরা নিউক্লিয়াস বলি। এখনো আমরা এটাকে নিউক্লিয়াসই বলি, তাই না? আর এই নিউক্লিয়াসের ভরই অ্যাকচুয়ালি টোটাল পরমাণুর ভর। মানে পরমাণুটা এত বড় হলে কি হবে, এর সমস্ত ভর এখানেই আছে, নিউক্লিয়াসে। এটা তিনি বলেছিলেন। এটাও বলেছিলেন যে সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অ্যাকচুয়ালি অত্যন্ত ছোট, খুবই ছোট। তিনি এইটা বলেছিলেন। আর এটা বলেছিলেন যে এই নিউক্লিয়াসের বাইরে সমস্ত ইলেকট্রনস গুলো থাকে। ইলেকট্রনস গুলো কি করে? ইলেকট্রনস গুলো এরম বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, ঠিক আছে? মানে এইটা নিউক্লিয়াস, এর চারদিকে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করছে, এটা তিনি বলেছিলেন। আর হ্যাঁ, বলেছিলেন যে একটা কক্ষপথ না, অনেকগুলি কক্ষপথ আছে, কিন্তু প্রত্যেকটা কক্ষপথের সেন্টার কিন্তু আমাদের নিউক্লিয়াস, তাদের সেন্টার একই, প্রত্যেকটা কক্ষপথের সেন্টার একই, এটা উনি বলেছিলেন। তো এখান থেকে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে, আমরা যে মডেল এখন, মানে যে মডেলটা আমরা এখন মেনে চলি সেটার মতোই লাগছে না? অনেকটা সেটার মতো, বাট কিছু তফাৎ আছে। তো পরবর্তীকালে এর রাদারফোর্ডের মডেল অ্যাকচুয়ালি বেশ কিছু সায়েন্টিফিক এভিডেন্সের উপর বেস করে তাকে সায়েন্টিস্টরাই ভুল প্রমাণিত করেছিলেন। কিছু কিছু প্যারামিটারে এই মডেল ফেল করেছিল। যেমন সবার প্রথম সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল বলেছিলেন যে সাপোজ আমি এটা মুছেই দিচ্ছি, সাপোজ এটা আমাদের নিউক্লিয়াস। সাপোজ আমি একদম মানে বেসিক
বেসিক একটা, ধরো এটা একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন অ্যাটম। তো উনি কি বলেছিলেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে, যদি কোনো একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রন কি এটা একটা চার্জ পার্টিকেল না, ইলেকট্রন তো চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, তাহলে কিন্তু সে একটা শক্তি বিকিরণ করবে। আচ্ছা, আমি আর একটা পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে রাদারফোর্ড আর একটা কথা বলে গিয়েছিলেন যে ইলেকট্রন কিভাবে কক্ষপথে ঘুরছে। উনি বলেছিলেন যে এই যে ইলেকট্রনকে নিউক্লিয়াস টানছে, একটা ফোর্স নিউক্লিয়াসের দিকে আছে, আর ইলেকট্রন কি করছে, ইলেকট্রনের মধ্যে আর একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে কেন্দ্রাতিক বল, ওটাকে আমরা বলি। নিউটনের থার্ড ল থেকে তোমরা বুঝতেই পারছো, যদি একটা ফোর্স এদিকে কাজ করে ওদিকেও একটা ফোর্স কাজ করবে। এটা অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রাতিক বল। এই দুটো ফোর্স একে অপরের অপোজিটে কাজ করে, আর এদের অ্যামাউন্টে ইকুয়াল, মানে সমান আর বিপরীতমুখী দুটো ফোর্স, যার জন্য ইলেকট্রন কি করে এইভাবে ঘুরতে থাকে। তো উনি এটা বলেছিলেন রাদারফোর্ড। ম্যাক্সওয়েল বলছেন যে একটা চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে, তাহলে সে কিন্তু একটা এনার্জি রেডিয়েট করবে। এবার যদি এনার্জি যদি ইলেকট্রন থেকে বেরিয়ে যেতে থাকে, তাহলে কি প্রবলেম অ্যারাইজ করতে পারে? প্রবলেমটা এইটাই হবে, দেখো, ইলেকট্রন যদি এনার্জি লস করতে থাকে, তাহলে এ লস করতে 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 কক্ষপথ ধীরে ধীরে ছোট হতে থাকবে। ক্রমাগত এনার্জি লস করতে করতে একটা সময় সে গিয়ে নিউক্লিয়াসে পড়ে যাবে। যদি তাই হয়, তাহলে কি বোরের মডেল আর স্টেবল হলো? হচ্ছে না। তো বোরের মডেল এখানেই মেনলি ফেল করে গেছিল। চার্জ পার্টিকেল তাহলে তো এনার্জি রেডিয়েট করতে থাকবে, ঠিক আছে, এনার্জি সে ছাড়তেই থাকবে। এবার এনার্জি সে যদি ছাড়তে থাকে, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট পাল্লা, ধরো এখানে ধরো লাল থেকে বেগুনি, মানে রামধনুর যে 7টা রং হয়, এ যদি শক্তি রেডিয়েট করতে থাকে, সে তো আলোর ফর্মে রেডিয়েট করবে। তাহলে আমরা কি করতে পারি, লাল থেকে বেগুনি, মানে তরঙ্গ দৈর্ঘ্যে ধরো একটা নির্দিষ্ট পাল্লা আছে, সাপোজ সেটা লাল থেকে বেগুনি, তো আমরা এর মধ্যে থাকা সমস্ত আলো আমরা দেখতে পাবো। মানে লাল থেকে শুরু করে বেগুনি যে 7টা রং আছে আমরা সবাইকে দেখতে পাবো। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, হাইড্রোজেন অ্যাকচুয়ালি রেখা বর্ণালী তৈরি করে। মানে সাপোজ একটা ধরো লাল কালার শো করলো, দেন ধরো ব্লু কালার শো করলো, এরকম আস্তে আস্তে এক একটা করে এরকম পট্টি শো করছে। কন্টিনিউয়াস একটা এরকম পট্টি শো করতে পারছে না। তো এখান থেকেই অ্যাকচুয়ালি বোরের মডেলটা মেনলি ফেল করে গেছিল। আরো বোরের মডেলের মধ্যে বেশ কিছু ত্রুটি ছিল, যেমন হচ্ছে যে এই যে ধরো ইলেকট্রনস গুলো কক্ষপথে কিভাবে অবস্থিত, কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রনস আছে মেনলি, সেটা সম্পর্কে আমরা জানতে পারছি না। নেক্সট যেটা জানতে পারছি না, সেটা হচ্ছে ব্যাসার্ধ, মানে নিউক্লিয়াস থেকে এই যে প্রত্যেকটা কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, এটা আমরা জানতে পারছি না বোরের মডেল থেকে, রাদারফোর্ড মডেল থেকে আমরা জানতেই পারছি না এটা। আর একটা কি জানতে পারছি না, সেটা হচ্ছে ধরো ইলেকট্রন এর মাস আছে খুব কম, তো মাস আছে, এটা ধরো ঘুরছে, তো ইলেকট্রনের টোটাল এনার্জি সম্পর্কে আমরা কিছু জানতে পারছি না, ঠিক আছে। তো এই ডিফেক্টগুলো, এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি রাদারফোর্ড মডেলের মধ্যে থেকে গিয়েছিল। দেখলে মনে হবে যে এইটা তো, এই মডেল তো আমরা এখন ইউজ করছি না, আমরা এই মডেল এখন ইউজ করি না, মডেলটা আরেকটু বেশি ডেভেলপড, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি করেছে, রাদারফোর্ড বলতে পারো প্রায় প্রথম সায়েন্টিস্ট ছিল যে একটা ইন জেনারেল একটা পরমাণুর মডেল দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো এর পরবর্তীকালে আরো বিজ্ঞানী আসেন, তারা এই মডেলের উপর ওয়ার্ক করেন, ঠিক আছে। মডেলটাকে অনেকটা বেশি সুইটেবল করা হয়েছে। এখনকার সময় আমরা খুব একটা উন্নত মডেল নিয়ে স্টাডি করি। তো এই সমস্ত কথা আমরা পরের দিন ডিসকাস করব। আজকের জন্য এতটাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।